ওকে, সো আমরা প্রাইমারি বন্ডিং এ ছিলাম, প্রাইমারি বন্ডিং এবং সেকেন্ডারি বন্ডিং। তো প্রাইমারি বন্ডিং এর ভিতরে আরেকটা হচ্ছে কোভ্যালেন্ট, যেখানে আমাদের ইলেকট্রন গুলো শেয়ার হয়। তোমরা সবসময় মনে রাখবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য কন্ডিশন, ঠিক আছে? সবসময় এই দুটো জিনিস বন্ডিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে, কারণ কোশ্চেনে কিন্তু তোমাদেরকে ডিফারেন্সটা আসতে পারে। যেমন মনে করো কোভ্যালেন্টের সাথে আয়নিকের ডিফারেন্স কি, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এরকম ভাবে আসতে পারে যে এই কম্পাউন্ডটা কোভ্যালেন্ট হয়েছে, তার কন্ডিশন গুলো আসলে কি ছিল। সো কোভ্যালেন্টের কন্ডিশনই হচ্ছে সেখানে সবগুলো হবে হচ্ছে নন মেটাল, নন মেটাল এন্ড দে শেয়ার ইলেকট্রন। সেটা আর বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে শেয়ার ইলেকট্রন, এটাকে কিন্তু আমাদের লুইস পদ্ধতিতে এই যে ইলেকট্রন গুলোকে কিন্তু রাউন্ড করে দেখানো হয়, ঠিক আছে? ওকে, সো একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করেছে। এটা আমার মনে হয়, আই থিঙ্ক এটা বোঝানোর কিছু নাই। ওকে, এখানে কতগুলো তোমাদের কম্পাউন্ড দেখানো হয়েছে, যেখানে দেখো খেয়াল করে ইলেকট্রোনেগেটিভিটিস এর ভ্যালু দেওয়া আছে, এবং সেই ভ্যালুগুলো থেকে আমাদের বিভিন্ন যে কম্পাউন্ড কনসিস্ট হয়েছে সেগুলো দেওয়ানো আছে। এটা কারণটা কি? এটার একটা কারণ আছে। এই কারণটা আমরা পরে দেখব, যে ইলেকট্রোনেগেটিভিটিস এর কিন্তু অনেক বেশি ভূমিকা থাকে প্রপার্টিস কন্ট্রোলের জন্য। সেটা কি, সেটা আর কি দেখার জন্য। ওকে, যেমন এখানে দেখানো হয়েছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ সিলিকা। আচ্ছা, এই বন্ডিংটা আমি দিয়ে থাকি, কারণটা কি খেয়াল করে দেখো। এই বন্ডিংটাকে বলা হয় জ্যান্ট, মানে হচ্ছে একটা দানবাকৃতির একটা স্ট্রাকচার এখানে গঠিত হয়। এটা কিভাবে গঠিত হয়, এই গঠনটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। আমরা একটু খেয়াল করে দেখি যে সিলিকন তার আছে হচ্ছে 14টা, তাহলে 1s2 2s2, সিলিকন তো 14 আই থিঙ্ক, তাই তো? এবং 3s2 3p2, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে আছে হচ্ছে 4টা। সে কার সাথে যৌগ গঠন করছে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের আছে হচ্ছে 8টা, তাহলে অক্সিজেনের হচ্ছে 1s2, আর পরে রইল হচ্ছে বাকি 6টা, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, একটা অক্সিজেনের শেষে আছে 6টি এবং সিলিকনের শেষে আছে যে আমাদের 4টি, তাই তো? তাহলে এবার আমরা খেয়াল করে দেখি যে এই স্ট্রাকচারটা আসলে গঠন হলো কিভাবে। তাহলে সিলিকনের মানে যেটাকে আমরা বলি অষ্টক, ঠিক আছে? এই অক্টেটটা পূরণ করার জন্য আমাদের 4টা লাগবে, এবং অক্সিজেনের লাগবে হচ্ছে 2টি, যেহেতু 6টি আছে। 6টি আছে, 2টি লাগবে, 4টি আছে, আরো বাকি 4টা লাগবে। তাহলে সিলিকন কি করলো? এই একটা সিলিকন সে এই যে বাকি 4টা, তার তো 4টা আছে, এই 4টা আর বাকি 4টা লাগবে, তাই এই বাকি 4টা লাগার জন্য সে কি করলো? 4টা অক্সিজেন কি সে নিল। তাহলে সিলিকনের ছিল 4টা, সিলিকনের ছিল 4টা, ঠিক আছে? আর সে বাকি 4টা অক্সিজেনের সাথে শেয়ার করলো, তাহলে অক্সিজেনের এখান থেকে একটা করে আসলো। এইভাবে সিলিকন তার অক্টেটটা ফিল আপ করে। তাহলে দ্য নেক্সট কোশ্চেন ইজ, অক্সিজেন কিভাবে ফিল আপ করলো? অক্সিজেন ফিল আপ করলো, অক্সিজেনের তো লাগবে 2টো। অক্সিজেন এই সিলিকনের সাথে একটা শেয়ার করে, এবং আরেকটা সিলিকনের সাথে আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে কি হলো? তাহলে দেখা গেল যে একটা অক্সিজেন 2টো সিলিকনের সাথে শেয়ার করলো, এবং একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে শেয়ার করলো। এভাবে খেয়াল করে দেখো, এটার তো আরেকটা আছে এখানে, ঠিক আছে? ওই সিলিকন তো আবার 4জনের সাথে ধরবে, আবার অক্সিজেন, এভাবে করে এই জ্যান্ট স্ট্রাকচারটা কনসিস্ট হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হতে পারে যে এটার গঠনের মূল যে জিনিসটা, সেটা যদি আমরা লিখে থাকি, তাহলে খেয়াল করে দেখো, শুধুমাত্র যদি এটার মূল গঠনটা, তাহলে কে রইলো? মূল গঠনটার ভিতরে থাকলো হচ্ছে গিয়ে
সিলিকন আর কি 4টা অক্সিজেন না, এই যে 4টা অক্সিজেন, সিলিকন 4টা অক্সিজেন। কিন্তু এখানে কাহিনী আছে, এটা কিন্তু শেষ না, এখানে তোমাকে দিতে হবে হচ্ছে 4 কারণ কি শুধুমাত্র এই গঠনটাই তো রিপিট হচ্ছে, এই গঠনটা রিপিট হচ্ছে, তাই এই গঠনটাতে তো সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। সিলিকনের 4জনকে ধরছে, তাই সিলিকন অক্টেট পূরণ করলো, কিন্তু অক্সিজেন তো পূরণ করার জন্য আরো কাউকে লাগবে, আরেকটা সিলিকনকে লাগবে এরকম। তো 4টা অক্সিজেনে আরো 4টা সিলিকনকে ওই পাশ থেকে ওই পাশ থেকে ধরবে। তাই এই গঠনটা দেখানোর জন্য কিন্তু দেখাতে হবে সিলিকন 4টা অক্সিজেন এবং 4 এটা হচ্ছে একটা আয়ন, সিলিকেট আয়ন। ঠিক আছে, এই সিলিকেট আয়নের গঠনটা হচ্ছে, যেটা আমরা স্ট্রাকচার বলি, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রা মানে হচ্ছে 4, পেন্টা মানে হচ্ছে 5, টেট্রা, তাই 4টা কোণায় এটা কি করলো, 4টা জায়গায় এই অক্সিজেনটা চলে গেল, গিয়ে একটা ঘর করলো, সেই ঘরের নাম সায়েন্টিস্টরা দিয়েছেন টেট্রাহেড্রাল। ঠিক আছে, সো এই স্ট্রাকচারটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন হিসেবে পরীক্ষায় চলে আসে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের কোভ্যালেন্টে কি কি প্রপার্টিজ আছে। অবশ্যই খেয়াল করে দেখো, কোভ্যালেন্ট কিন্তু আয়নিকের থেকে কি একটু দুর্বল, কিন্তু কোভ্যালেন্ট কিন্তু অনেক বেশি স্ট্রং বন্ডিং। ঠিক আছে, আচ্ছা এদের কি থাকে, এদের পুয়ার ডাক্টিলিটি এবং কন্ডাক্টিভিটি থাকে। ওকে, তারপর হচ্ছে এরা কিন্তু খুব বেশি ব্রিটেল হয়। ঠিক আছে, আর মেটাল কোভ্যালেন্টের থেকে আয়নিকে তো ওগুলো হচ্ছে আরো বেশি স্ট্রং হয়, ব্রিটেল হয়, এগুলো হচ্ছে অনেক বেশি ব্রিটেল প্রপার্টিজ হয়ে থাকে। যেহেতু এটা এগুলোও কিন্তু অনেক প্রাইমারি বন্ডিং মানেই হচ্ছে, মনে রাখবা প্রাইমারি বন্ডিং হচ্ছে অনেক বেশি স্ট্রং দেন সেকেন্ডারি বন্ডিং। যেহেতু এদের ইলেকট্রিভিটির কন্ডাক্টিভিটি কম থাকে, তাহলে এটাকে আমি কি হিসেবে ব্যবহার করব, এটাকে আমি ব্যবহার করব হচ্ছে ইনসুলেটর হিসেবে। ঠিক আছে, তো কোভ্যালেন্ট বন্ডিং এ কেন আমাদের পুয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখায়, কারণ ওই দেখানোর ইলেকট্রনকে মুভ করতে হলে, ইলেকট্রন যদি মুভ করে তাহলে আমার কোভ্যালেন্ট বন্ড গুলোকে ভাঙতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট নোট হিসেবে মনে রাখবে, একটা কোভ্যালেন্ট বন্ড দ্যাট মিনস 2 শেয়ার্ড ইলেকট্রন। একটা কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে দুটো শেয়ার্ড ইলেকট্রন, দুটো কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে 4টা শেয়ার্ড ইলেকট্রন। এভাবে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড হচ্ছে কি এখানে 6টা ইলেকট্রন শেয়ার্ড হইছে, 3টা একজনার 3টা আরেকজনার। ঠিক আছে, ওকে। এবার চলে আসি আমরা হচ্ছে মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে। আমি জানি এগুলো তোমরা জানো, এই যেগুলো এই জিনিসগুলো হচ্ছে একটু রিভিউ করা বলেছেন, যে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের রিভিউ টাইপের, তোমরা হয়তো আগেই পড়েছো, সরি। তারপরে একটু তোমাদেরকে এখানে বলা যে মেটালিক বন্ডিংটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, যে মেটালিক বন্ডিং নামেই হচ্ছে কি মেটালিক, তার মানে সে মেটাল, অবভিয়াসলি সে মেটাল। কিন্তু আমরা জানি একটা মেটালের কি থাকে, একটা মেটালের অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে। ঠিক আছে, একটা মেটালের অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকার কারণে সেই ফ্রি ইলেকট্রন গুলো, আমরা মেটালের ইসে একটু চলে যাই, ব্যাকে চলে যাই, গঠনে চলে যাই। মেটালটা কিভাবে থাকে, মেটালটা তার চারপাশে একত্রে থাকে, সবগুলো অ্যাটম একত্রে থাকে। তাহলে কি হয় দেখো, আমরা যদি অনেক মানুষ একত্রে থাকি তাহলে কি একটু গাদাগাদি হয় না, একটু কলিশন হয়। এই যে কলিশন হয়, সংঘর্ষ হয়, তাতেই এর ফ্রি ইলেকট্রন গুলো বা ভ্যালেন্স ইলেকট্রন গুলো বের হয়ে যেতে পারে। ঠিক আছে, এর এতটাই নিউক্লিয়াস থেকে দূরে থাকে বা কম আকর্ষণে থাকে যে একটু কলিশনে কি হয়ে যায়, এই ইলেকট্রন গুলো বের হয়ে যায়। তাহলে আমি খেয়াল করে দেখি যে এখানে অনেকগুলো মেটাল আছে। হ্যাঁ, এখানে মনে রাখবা, একটা মেটাল যখন আমরা বলি একটা মেটালের টুকরা, এটার মধ্যে কিন্তু কি আছে, এটা কত গ্রাম, তারপর গ্রাম অনুযায়ী আমরা কি জানি, এটার হচ্ছে আমরা অ্যাটম নাম্বার কিন্তু বের করতে পারি, তাই না? ঐকিক নিয়মে আমরা বের করতে পারি যে 1 মোলে থাকে হচ্ছে গিয়ে এতটি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তাহলে এত গ্রামে কত থাকে। ঠিক আছে, তো ওই নাম্বারটা কিন্তু অনেক বেশি।
আমরা জানি যে অ্যাভোগাড্রো নাম্বারটাই কিন্তু অনেক বেশি, তাই না? 10⁻³ যেটা 10⁻³ এই নাম্বারটাই তো অনেক বেশি, ঠিক আছে? সো একটা অ্যাটম কিন্তু কখনো একা থাকে না, তার চারপাশে অসংখ্য অ্যাটম থাকে, ঠিক আছে? সো অ্যাটম গুলো হচ্ছে এগুলো তারা একত্রে ছিল, কিন্তু এই যে সংঘর্ষের কারণে কি হয়ে গেল, ফ্রি তাদের তাদের নিজেদেরই ফ্রি ইলেকট্রন গুলো কি হয়ে গেল, বের হয়ে গেল। যেহেতু তাদের নিজেদেরই ফ্রি ইলেকট্রন গুলো বের হয়ে গেল, তাহলে মেটাল গুলো কি হয়ে যাবে, সবাই ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে কি চার্জ প্রাপ্ত হবে, পজিটিভ চার্জ প্রাপ্ত হবে। এবার খেয়াল করে দেখো, মনে হয় যেন একটা ইলেকট্রনের সমুদ্রে এই পজিটিভ আয়ন গুলো ভাসছে। এই লাইনটাই কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে লেখা ছিল যে একটা ইলেকট্রনের সমুদ্রে ভাসছে। এটা কিভাবে ভাসে, তারা নিজেরাই নিজেদের ফ্রি ইলেকট্রনের ভাসে, ঠিক আছে? অ্যাটম গুলো এতটা সন্নিবেশে থাকে যে তারা নিজেদের কলিশনে তাদের নিজেদের ফ্রি ইলেকট্রন গুলো বের হয়ে যায়। তখন যখন বের হয়ে গেল, তখন তো সে আর অ্যাটম থাকলো না, সে হয়ে গেল একটা ক্যাটায়ন। যে ক্যাটায়নটা কোথায় আছে, খালে বিলে না, সে আছে ইলেকট্রনের মধ্যে, তার চারপাশে হচ্ছে ইলেকট্রন। তখন এই জন্য এই গঠনটাকে এভাবে রিপ্রেজেন্ট করে যে একটা ইলেকট্রনের সি এর ভিতরে এই চার্জ গুলো আছে, ঠিক আছে? ওকে, এখন বুঝতেই পারছো এটা যে প্রপার্টি সেটা বলার কিছু নেই। এটা প্রত্যেকটাই কি আছে, যে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, অবশ্যই তাদের ভিতরে একটা কুলম্বিক অ্যাট্রাকশন আছে। তারপর কি হবে, কুলম্বিক অ্যাট্রাকশন শুরু থাকবে, তারপর তারা ইলেকট্রন পাস করতে পারবে কারণ আয়ন আছে। আমরা জানি ইলেকট্রন প্রবাহ করার জন্য দুটো জিনিসের ভূমিকা থাকে, একটা হচ্ছে আয়ন ক্যারিয়ার অথবা ফ্রি ইলেকট্রন ক্যারিয়ার। এখানে আয়ন আছে, অবশ্যই এখানে ইলেকট্রন পাস হবে, ঠিক আছে? তারপর এই যে কুলম্বক অ্যাট্রাকশনটা হচ্ছে চারপাশে, ঠিক আছে, যার কারণে এটা খুবই কি একই ডিরেকশনে এর বন্ডিং অনেক বেশি, প্রপার্টিসটা অনেক ভালো। ওকে, আচ্ছা, এই যে গুড ডাক্টিলিটি, কারণ কি, খেয়াল করে দেখো, এই যে ইলেকট্রনের সমুদ্র, এটাকে কিন্তু আমরা কি করতে পারি, বেন্ড করতে পারি, তাই তো? কারণ কি, এখানে তো কোনো আর প্রাইমারি বন্ডিংও নেই, আর মানে আয়নিক বন্ডিংও নেই, আবার কোভ্যালেন্ট বন্ডিংও নেই। তাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি ডিফর্ম করা যায়, তাদের মধ্যে যে বন্ডিংটা সেটা হচ্ছে তোমার কুলম্বিক অ্যাট্রাকশন, তাই তো? মানে একটা দুটো চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে তাদের ভিতরে কুলম্বিক অ্যাট্রাকশন থাকে। সো অ্যাটম গুলোকে আমি কি করতে পারি, তারা যদি এভাবে থাকে তাদেরকে আমি খুব সহজেই তাদের মধ্যে কোনো বন্ডিং কে ব্রেক করা ছাড়াই আমি মেটালটাকে ডিফর্ম করে ফেলতে পারি। সো মেটালের ভিতরে অবশ্যই ডাক্টিলিটি প্রপার্টি অনেক ভালো, কারেন্ট অবশ্যই ভালো, আর ঠিক সেখানে তুমি যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে কি হবে, আরো ভালো আমরা কারেন্ট পাবো। ওকে, এই এটা একটা ম্যাথ, আমরা ম্যাথটা দেখি। আমরা আগেও বলেছিলাম যে ম্যাথের কিন্তু একটা ভাষা আছে, ম্যাথটা কি বলে সেটা আমরা গিয়ে দেখি। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস ক্যাপাবল অফ কন্ডাক্টিং অ্যান ইলেকট্রিক্যাল চার্জ ইন 10 কিউবিক সেন্টিমিটার অফ সিলভার। আচ্ছা, এখানে আমাকে কি বের করতে বলেছে, খেয়াল করে দেখো, কন্ডাক্টিভিটি অফ সিলভার, মানে সিলভার কি, সিলভার কি মেটাল না নন মেটাল, কোশ্চেন করলাম, এনিওয়ান? সবাই ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। সিলভার কি মেটাল না নন মেটাল, ইন্টারেক্ট করো। হ্যাঁ, সিলভার কি মেটাল না নন মেটাল? মেটাল, হ্যাঁ, এটা বলতে এতক্ষণ সময় লাগলো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, মেটাল, হ্যাঁ, তাহলে মেটাল, তাই মেটালের ভিতরে আমরা কি বের করতেছি, কন্ডাক্টিভিটিটা বের করছি। তাহলে কন্ডাক্ট করবে কে, এর ফ্রি ইলেকট্রন, তাহলে আমাকে সেই ফ্রি ইলেকট্রনের নাম্বারটা বের করতে বলছে। কিন্তু কি, কতটুকু জিনিসের ভিতরে, একটা 10 সেন্টিমিটার কিউব, মানে আমরা এখানে ভলিউম দেওয়া আছে, ভলিউমটা হচ্ছে 10 সেন্টিমিটার কিউব। আবার আর কি কি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, অ্যাটমিক মাস দেওয়া আছে। ওকে, সো আমরা কি করব, প্রথমে আমরা প্রথমেই এই যে আমাদের ম্যাথটা দেওয়া আছে,
হ্যাঁ, ডেনসিটিটা দেওয়া আছে, ম্যাস দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, আর বলা হয়েছে 10 সেন্টিমিটার কিউব। এটাকে প্রথমে আমরা ভরে কনভার্ট করে নিব। তাহলে কনভার্ট করে নেওয়ার জন্য আমাদের কি লাগবে? রো ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু কি হবে? রো ভি। তাহলে আমি এই যে ম্যাসটা বের করে নিলাম, রো ভি গুণ করে আমি এর ম্যাসটা বের করে ফেললাম। ওকে, এখন যখন ম্যাস বের করে ফেলেছি, আমি কি বের করতে পারবো? এর নাম্বার অফ অ্যাটম। কারণ কি, এততে থাকে, এই যে এত গ্রাম পার মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 104 গ্রামে কতটুকু থাকে, ঐকিক নিয়ম। তাহলে আমি কি বের করলাম? নাম্বার অফ অ্যাটম বের করলাম। এবার খেয়াল করে দেখো, এটা তো সিলভার। এখন সিলভারের আমার কি লাগবে বলতো? সিলভারে কিন্তু আমার লাগবে, সিলভার হচ্ছে গিয়ে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে সেটা লাগবে। এখন এটা আমি কিভাবে জানবো শেষ কক্ষপথে কতটা থাকে? সেটা জানার জন্য তো আমার পিরিয়ডিক টেবিল লাগবে। পিরিয়ডিক টেবিল থেকে দেখতে হবে যে হ্যাঁ, সিলভারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 47। তারপর সেটাকে আমাকে কি করতে হবে? ওই যে 1:2 2:2 এভাবে করে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তারপরে আমি জানবো যে এর ভ্যালেন্স ইলেকট্রন কত। ভ্যালেন্স ইলেকট্রন কেন বের করব? কারণ যে ইলেকট্রনটা শেষ কক্ষপথে থাকে তারাই হচ্ছে ফ্রি ইলেকট্রন, তাদেরকেই বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। সো এত কিছু না বের করে আমি কিন্তু সহজে বের করতে পারি সিলভার কত যোজি। সিলভার হচ্ছে 1 যোজি, তাই তো? তাই এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রনই, একটা ভ্যালেন্স ইলেকট্রনই আছে। তা আমরা কি জানি? অ্যাটমরা সাধারণত কি হয়? চার্জলি নিউট্রাল হয়ে থাকে, তাই তো? তাহলে এখানে খেয়াল করে দেখো, কিন্তু এটা তো ওই ভ্যালেন্স ইলেকট্রনটার কারণে এটা কি হয়ে যাবে? চার্জলি পজিটিভ হয়ে যাবে। সো একটা অ্যাটমে যদি থাকে একটা ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে এতগুলো অ্যাটমে কয়টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে? এটাই হচ্ছে অ্যান্সার। এখন এই প্রশ্নটা কিন্তু সিলভার দিয়ে হবে না, হবে হচ্ছে অন্য কোনো মেটাল দিয়ে। তখন কি বের করতে হবে? কিছুই না, ম্যাস বের করতে হবে আগের মতোই, তারপর অ্যাটম নাম্বারটা বের করতে হবে আগের মতোই। কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে কি, যে নতুন যদি কোনো অন্য একটা মেটাল দেই, তাহলে সেই মেটালের ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে করো, তা না হলে আমি নেক্সট ফার্দার সামনের দিকে একটু আগাবো। ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছি ম্যাম। ওকে, এই যে ওকে, এরপর চলে যাচ্ছি আমরা সেকেন্ডারি বন্ডিং এর ক্ষেত্রে। আচ্ছা, ওকে, সেকেন্ডারি বন্ডিং এখানে একটু মনে রাখবা, প্রাইমারি বন্ডিং কিন্তু অবশ্যই থাকে। প্রাইমারি বন্ডিং যে কোনো একটা কম্পাউন্ডের ভিতরে প্রাইমারি বন্ডিং থাকবেই, কিন্তু সেকেন্ডারি বন্ডিং গুলো ক্রিয়েট হয়। তো কিভাবে ক্রিয়েট হয়? সেটা হতে পারে অনেকগুলো কারণে। সেটা হতে পারে পার্মানেন্ট, অথবা হতে পারে সেটা টেম্পোরারিও হতে পারে, যে কিছু সময়ের জন্য ছিল, বা তুমি যদি সেটাকে সলিডিফিকেশন করো, বা কোনো একটা কিছু কারণে সেটা হইল। ঠিক আছে, সেকেন্ডারি বন্ডিংটা প্রডিউস হয়। আর প্রাইমারি বন্ডিং তো অবশ্যই কোনো একটা কম্পাউন্ড ফর্ম করার সময় তার প্রাইমারি বন্ডিংটা এখানে থাকে। ওকে, সো সেকেন্ডারি বন্ডিংটা ক্রিয়েট হওয়ার জন্য আমরা দেখবো যে দুই ভাবে সেকেন্ডারি বন্ডিং হতে পারে, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। কিন্তু ক্রিয়েট হওয়ার জন্য একটা শর্ত, আমি বলছিলাম সবসময় মনে রাখবে যে এটা কেন ক্রিয়েট হলো, এটার শর্তটা কি? এটার শর্তটা হচ্ছে এখানে ডাইপোল মোমেন্ট থাকবে, মানে ডাইপোল সৃষ্টি হবে। ডাইপোল কি? ডাইপোল হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ চার্জ, তাই তো? আচ্ছা, এখন কথা হলো এটা কেন ক্রিয়েট হইলো? ঠিক আছে, কারণ এটা তো নিউট্রাল অ্যাটম হওয়ার কথা ছিল, বা একটা কম্পাউন্ড হয়ে যাওয়ার পরও তো সে নিউট্রাল হয়ে যায়।
এই ডাইপোলটা তৈরি হওয়ার জন্য যে ভূমিকা রাখে তার নাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে আমরা বলি, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা, বাংলায় যেটা আমরা পড়ে এসেছি তড়িৎ ঋণাত্মকতা, সেটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিস ভ্যালু। তো সেটার কারণে কি হচ্ছে, কিছু অ্যাটমের এই ইলেকট্রোনেগেটিভিটিস এর ভ্যালু এত বেশি, যার কারণে সে কি করে, যখন একটা কম্পাউন্ড সে ফর্ম করে, তখন মনে করো অক্সিজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেনের তো কম তড়িৎ ঋণাত্মকতা, তাহলে অক্সিজেনের বেশি, সে শেয়ারকৃত ইলেকট্রনকে, বলি শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, যার ফলে সে হয়ে যায় আংশিক নেগেটিভ এবং তার অপোজিট জন হয়ে যায় আংশিক পজিটিভ। এভাবে করে তারা একটা ডাইপোল সৃষ্টি করে। ঠিক আছে, ওকে, এখানে খেয়াল করে দেখো, এই যে পার্মানেন্ট ডাইপোল গুলো যখন সৃষ্টি হয় কোভ্যালেন্ট বন্ডের ভিতরে, এখানে খেয়াল করে দেখো কোভ্যালেন্ট বন্ড অলরেডি কিন্তু সেখানে প্রাইমারি বন্ড আছে, তারপরে সেখানে আর কেউ যদি তখন তৈরি হয়, তখন সেটা হয়ে যায়, এবং সেটা যদি তোমার অনেকটা সময় জুড়ে বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে এটা যদি অনেকটা সময় জুড়ে এটা এক্সিস্ট করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পার্মানেন্ট ডাইপোল বন্ডিং, মানে পার্মানেন্ট হয়ে গেছে জিনিসটা, ওই যৌগটা পার্মানেন্ট হয়ে গেছে তাদের পজিটিভ এবং নেগেটিভ চার্জের ডিসপ্লেসমেন্টের কারণে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা এনার্জিও চলে আসে, খেয়াল করে দেখো, এটাকে আমরা ভ্যান ডের ওয়ালস এনার্জি বলি। এই এনার্জির মানটাও কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, পার্মানেন্ট বন্ডিং এর ক্ষেত্রে এই মানটা ভালো, কিন্তু যখন সেটা যে টেম্পোরারি বন্ডিং থাকে তখন সেটার মানটা অত বেশি, ভ্যালুটা বেশি ভালো থাকে না। আচ্ছা, এটা কিভাবে হইলো সেটা দেখেও খেয়াল করে দেখো, আমরা যা এই যে একটা পানির অণুর গঠন, তো পানিতে অণুতে কি অক্সিজেনের হচ্ছে 3.5 ইলেকট্রোনেগেটিভিটি, আর আর হাইড্রোজেনের হচ্ছে 2.1, সো ডিফারেন্সটা অনেক। তাই কি করলো, তারা হচ্ছে গিয়ে আংশিক পজিটিভলি চার্জ এবং নেগেটিভলি চার্জ হইলো, হওয়ার পর কি করলো, তারা তো একে অন্যের সাথে কি হয়ে থাকবে, একটা অ্যাটম, একটা পানিতে অণুতে তো অসংখ্য পানির অণু থাকে, তাই না? তো তারা যখন পরস্পর সংস্পর্শে আসলো, কি করলো, ওই পজিটিভলি চার্জ নেগেটিভলি চার্জ একটা অণুর, দেখো খেয়াল করে দেখো, এটা একটা পানির অণু, এই পানির অণুর পজিটিভলি চার্জ হাইড্রোজেন অন্য একটা পানির অণুর নেগেটিভলি চার্জ অক্সিজেনের সাথে একটা বন্ডিং করে, এই বন্ডিংটাকে বলা হয় হচ্ছে তোমার ভ্যান ডের ওয়ালস বন্ডিং। ঠিক আছে, কিন্তু যেহেতু যেহেতু এখানে হাইড্রোজেন সংযুক্ত আছে, তাই এটাকে বলা হয় আরেকটা নামে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। যখন ভ্যান ডের ওয়ালস বন্ডিং এর ভিতরে হাইড্রোজেন একজন থাকবে এবং আদার্স আরেকজন কেউ থাকবে অক্সিজেন নাইট্রোজেন, তখন সেই বন্ডিং, সেই ভ্যান ডের ওয়ালস বন্ডিংটাকে বলা হয় হচ্ছে নতুন আরেকটা নামে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এটা মাথায় রাখবে, একটা অণুর পার্শিয়ালি চার্জ পজিটিভ চার্জের হাইড্রোজেনের সাথে আরেকটা অণুর পার্শিয়ালি নেগেটিভ চার্জের যে বন্ডিংটা, অনেকে কি করে, এই যে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন, নো, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের যে বন্ডিং সেটা তো কোভ্যালেন্ট বন্ড। কি বলেছি, সেকেন্ডারি বন্ডিং এর ভিতরে অলরেডি সেখানে প্রাইমারি বন্ডিং তো থাকবেই, সে প্রাইমারি বন্ডিং হচ্ছে এই অক্সিজেনের সাথে তার নিজের হাইড্রোজেনের বন্ডিংটা হচ্ছে কোভ্যালেন্ট, কিন্তু এই যে পার্শ্ববর্তী আরেকটা এই যে চার্জ, এই পজিটিভ নেগেটিভ চার্জের ভিতরে যে সম্পর্কটা, সেইটা হচ্ছে আরেকটা নামে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জিনিস, এই এই পার্টটা পড়লে আমাদের এই লেকচারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা তাহলে একটু রিভিউ করি বাকি তিনটা। সেটা হচ্ছে আমরা কি পড়লাম, প্রাইমারি বন্ডিং, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বন্ডিং। এই প্রাইমারি বন্ডিং এর ভিতরে তিনটা ছিল, আয়নিক, কোভ্যালেন্ট, আর একটা হচ্ছে মেটালিক। আর সেকেন্ডারি বন্ডিং এর ভিতরে আমরা পড়লাম হচ্ছে গিয়ে পার্মানেন্ট, আর একটা হচ্ছে গিয়ে টেম্পোরারি। টেম্পোরারিটা যে আমি আর দেখাইনি এখানে, ঠিক আছে, যেটা ভ্যান ডের ওয়ালস বন্ডিং আমরা বলি। সো এখান থেকে কি আসতে পারে, ডেফিনেশন আসতে পারে, ডিফারেন্স আসতে পারে, তারপর হচ্ছে কন্ডিশন কি আসতে পারে, তারপর হচ্ছে যেমন সিলিকা এসব যৌগ
উল্লেখ করে দিয়ে আসতে কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে কোশ্চেন হওয়ার প্যাটার্ন। সো আমরা যত কিছু পড়েছি, এই পড়ার ভিতরে আমাদের নতুন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে বাইন্ডিং এনার্জি। কারণ কি? কারণ আমরা বন্ড কনসিস্ট করেছি, বন্ড ফর্ম করেছি, তাহলে বন্ড ফর্ম করার জন্য অবশ্যই আমাদের একটা বাইন্ডিং এনার্জি প্রয়োজন। তাহলে সেটা হচ্ছে গিয়ে কি, ইন্টার অ্যাটমিক স্পেস। এটার মানে কি? দেখো, অ্যাটম, অ্যাটম, ইন্টার, তাহলে অ্যাটম, দুইটা অ্যাটমের মাঝখানে যেই স্পেসটা, সেটাকে আমি বলছি হচ্ছে ইন্টার অ্যাটমিক স্পেসিং। এটা কেন? এটার কারণ হচ্ছে, আমরা বলি যে সলিড কি ভাবে থাকে, সলিডটা হচ্ছে গিয়ে খুবই পাশাপাশি, কাছাকাছি থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, কতটা কাছাকাছি থাকবে? এরকম যে এরা পারস্পরিক ভাবে থাকে, এরা কতটা কাছাকাছি থাকবে, ঠিক আছে? এই যে থাকবে, তার ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকে। এই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইন্টার অ্যাটমিক স্পেসিং। একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্বটাকেই বলছি আমরা ইন্টার অ্যাটমিক স্পেসিং। আর এই স্পেসটা রাখার জন্য তাদের একটা এনার্জি প্রয়োজন। সেটা এই এনার্জিটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি, তাই তো? নাইলে কি হবে, মানুষকে স্পেস দিলে যেমন হচ্ছে কি মাথার উপর উঠে যে বসে থাকে, সেরকম ওকে যদি এই দূরত্বে না রাখা হয়, তাহলে কি হবে, অনেক বেশি কলিশন হবে। তাই এটাকে, এই দুইটা অ্যাটমকে কি করা হয়, একটা দূরত্বে রাখা হয়। আর এই দূরত্বে রাখার জন্য একটা এনার্জির প্রয়োজন হয়। আর এই এনার্জিটা হচ্ছে গিয়ে বাইন্ডিং এনার্জি। ওকে, মডুলাস অফ ইলাস্টিসিটি, তোমরা জানো যে আমরা যে স্লোপ আঁকি স্ট্রেস স্ট্রেইন কার্ভে, সেখানে আমরা যে স্লোপটা দেই, ঢালটা দিই, সেটা হচ্ছে গিয়ে ইলাস্টিসিটি। ইল্ড স্ট্রেংথ, এটা সম্পর্কেও জানো। ইল্ড স্ট্রেংথ হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে আমি যখন পার্মানেন্ট কোনো ডিফরমেশনে নেওয়া শুরু করার জন্য সেই পর্যন্ত যে পরিমাণ আমাকে স্ট্রেংথটা দিতে হয়, সেটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ। আচ্ছা, আরেকটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। তার মানে কি, যে পরিমাণ এনার্জি দিয়ে আমি একটা ম্যাটেরিয়ালের টেম্পারেচার, হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জটা আমি ফিল করতে পারি, সেই এনার্জিটাকে আমরা বলি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। এটা কিন্তু ডিফারেন্ট হয় একটা ম্যাটেরিয়ালের জন্য। যেমন মনে করো, লোহাকে আগুনের সামনে দিলাম, গ্লাসকে আগুনের সামনে দিলাম, এটা লোহা, আয়রন, এটা গ্লাস, এটা প্লাস্টিক, পলিমার। সো তিনজনকে আগুনের পাশে যদি আমি রেখে দিই, এক একজন আমি একটু পর গিয়ে ধরবো, 5 মিনিট পর গিয়ে তিনটাকেই টাচ করে দেখলাম যে কি পরিমাণ গরম হয়ে গেল। দেখবো যে অবশ্যই ডিফারেন্ট গরম হয়েছে, তাই তো? এই জিনিসটা যে ডিটারমাইন করে, সেটাকে আমি বলি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। এটাই হচ্ছে আমাদের লাস্ট একটা গ্রাফ। এই তিনটা গ্রাফই হচ্ছে আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটা গ্রাফ খুব ভালো করে বোঝাটাই হচ্ছে আমাদের লাস্ট, এই লেকচারের লাস্ট কাজ। সেটা একটু খেয়াল করে দেখি। এই যে দুইটা অ্যাটম, আমরা কি বললাম, দুইটা অ্যাটম, তাদের ওখানে সরি, ভ্যালেন্স ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আছে। ফ্রি ইলেকট্রন থাকার কারণে তারা এখানে এভাবে আছে। এবং নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াস সবসময় পজিটিভ হয়, সো এটা কোর। ওকে, দুইটা অ্যাটম, বাস দুইটা অ্যাটম, তাদের মাঝখানে যে একটা দূরত্ব, খেয়াল করে দেখো, এখান থেকে এটা দূরত্ব, এই যে দূরত্বটা, এই খেয়াল করে দেখো, এই যে একটা লাইন টেনে দূরত্বটুকু দেখায় দেওয়া হয়েছে, এই এই ডট ডট, এই দেখতেই পাচ্ছ। এটাকে আমি বলতেছি ইন্টার অ্যাটমিক স্পেসিং 2r। ওয়াই 2r? কারণ এটা থেকে এটার এই যে আমাদের এটার হচ্ছে ব্যাসার্ধ r, আর এটার ব্যাসার্ধ r, সো এটা আমরা প্লাস করে 2r লিখছি। আচ্ছা, এটা গেল। দেন আরেকটা আমরা চলে আসি, সেটা কি? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, ফোর্স আর একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক এনার্জি, IAE। ফোর্সের ক্ষেত্রে কি হতে পারে? অ্যাট্রাকশন, রিপালশন। এই যে ইন্টার অ্যাটমিক এনার্জির অ্যাট্রাকশন, রিপালশন, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখি এই পাশটায় কি আছে।
ডিস্টেন্স। মনে রাখবা সবসময় যে কোনো গ্রাফের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ওয়াই অক্ষে কি আছে, এক্স অক্ষে কি আছে। তাহলে এক্স অক্ষে কি আছে, ডিস্টেন্স, আমরা দেখতেই পাচ্ছি ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স। আরেকটা ওয়াই অক্ষে কি আছে, ফোর্স, এবং আরেকটাকে আমরা নিয়ে আসছি ইন্টারঅ্যাটমিক এনার্জি, দুইটাকে বোঝার জন্য। এবার আমরা প্রথমে আসি ফোর্সের ক্ষেত্রে। যখন এই দুইজন কি থাকলো, তাদের ইন্টারঅ্যাটমিক স্পেসিংটা ধরে রাখলো, ঠিক আছে, যখন একটা নির্দিষ্ট দূরত্ব দেখো দুইজন রইলো, এই পয়েন্টটাতে তাদের কি হলো, দূরত্ব পর্যন্ত তারা আছে, খুব সুন্দর, তাদের মধ্যে কোনো ফোর্স, অ্যাট্রাকশন, রিপালশন কিছু নেই, তারা নিউট্রাল অবস্থায় আছে। এখন যত একটা অ্যাটম যদি দূরে সরে যায়, এই অ্যাটমটাকে আমি কি করতেছি, দেখো এই অ্যাটমটাকে আমি দূরে নিয়ে যাচ্ছি, এই অ্যাটমটাকে আমি দূরে নিয়ে যাচ্ছি। যখন আমি দূরে নিয়ে যাব, কি হয় বলতো, দূরে গেলে, প্রিয় মানুষ দূরে গেলে আকর্ষণ বাড়ে। তো এই অ্যাটমটাকে যখন আমি দূরে নিয়ে যাব, তখন তাদের ভিতরে কি হবে, অ্যাট্রাকশনটা বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হতে পারে কতক্ষণ পর্যন্ত বৃদ্ধি হবে। হ্যাঁ, অবশ্যই একটা লিমিট পর্যন্ত তারা আকর্ষণ বা অ্যাট্রাকশনটা ফিল করে, কিন্তু তারপর যখন আরো অনেক দূরে চলে যায়, তখন কি হয় না, আর বেশি ওই মানুষটাকে মনে পড়ে না। ঠিক আছে, যখন আমরা স্কুল ত্যাগ করি, তখন প্রথম প্রথম ফ্রেন্ডসদেরকে খুব বেশি মনে পড়তো, 10টা বছর একসাথে কাটানো। কিন্তু তারপর যখন আমাদের কলেজ শেষ হলো, তারপর ভার্সিটি শুরু হলো, তখন কিন্তু তাদেরকে কি হয়ে যায়, আমরা ভুলে যাই। সেম, এক্স্যাক্টলি সেম। ওকে, সো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কি হলো, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত একটা অ্যাট্রাকশন তারা ফিল করে। এই অ্যাটমটাকে আমি দূরে সরাই নিচ্ছি, দূরে সরাই যখন নিব, তখন কি কি হবে, ফোর্সের ক্ষেত্রে অ্যাট্রাকশনটা বাড়বে। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত অ্যাট্রাকশন বাড়ার পর এটা আস্তে আস্তে কমে যাবে। ওকে, এবার চলে আসি হচ্ছে আমরা ইন্টারঅ্যাটমিক এনার্জি ক্ষেত্রে। ওকে, এবার আমরা একটু দেখি এইটার ক্ষেত্রে আমি কি বলেছি, এনার্জি, এই যে একটা ইন্টারঅ্যাটমিক স্পেস, এই স্পেসটাকে ধরে রাখার জন্য একটা এনার্জি প্রয়োজন, সেই এনার্জিটাকেই আমরা বলছি ইন্টারঅ্যাটমিক এনার্জি। এবার দেখো, একটু চিন্তা করো, এনার্জিটাকে যদি আমরা একটা ক্ষমতা, টাকা পয়সা এসবের সাথে চিন্তা করি, তুলনা করি, অনেক ধনী মানুষ আছে রাতে ঘুম হয় না, ঠিক আছে, পেরেশান তারা, ঠিক আছে। আবার খেয়াল করে দেখো যে গরিব রিক্সাওয়ালা, সে কিন্তু কি রিক্সাতেই ঘুমায় যায় না, ঠিক আছে, রিক্সাতেই দেখবো যে পুরা ঘুম, চাচা কই যাবেন, ঘুম পুরা, ঠিক আছে। সো এটা বোঝানোর জন্য, এটা কিন্তু আসলে এটা কিন্তু প্রাকৃতির একটা নেচার। তুমি যত উপরের দিকে যাবা, হ্যাঁ, যত তোমার ফেম, পপুলারিটি, বা যত আগে আসলে আমরা যত ইসে থাকি, হ্যাঁ, আমরা একটা সবসময় প্রতিটা মানুষ একটা ইকুইলিব্রিয়ামে থাকতে চাই, একটা স্থিরতায় থাকতে চাই। সেম হচ্ছে ম্যাটেরিয়াল, তারাও কিন্তু একটা স্থিরতায় থাকতে চায়, ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। যেমন বৃষ্টির ফোঁটা, সে ওই স্ট্রাকচারে কেন পড়ে, কারণ ওই স্ট্রাকচারে তার মিনিমাম এনার্জিতে সে থাকে, সে হাইয়েস্ট এনার্জিতে থাকতে চায় না, ঠিক আছে। সো সেম জিনিসটা ইন্টারঅ্যাটমিক স্পেসিং, এটা কি হচ্ছে, এটা দেখো সবচেয়ে নিচের দিকে রিপালশন, মানে একদম ডাউন, এই যে কার্ভটা, এই কার্ভটার একদম নিচের বটম পয়েন্ট কিন্তু এটা। এটা কখন, যখন তারা এই ইন্টারঅ্যাটমিক স্পেসিং এ থাকে। এখন প্রশ্ন হইলো, তাকে তো আর সবসময় এভাবে সে থাকবে না, তখন কি হবে, যখন সে আরো কাছাকাছি চলে যাচ্ছে, দেখো যত আমি এটাকে যদি, হ্যাঁ, এই স্পেসটাকে যদি আরো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, এই অ্যাটমটাকে যদি আরো দূরে সরিয়ে নিয়ে যাই, তখন কি হয়ে যাবে, এই যে আমি বললাম কি দূরে সরিয়ে নিয়ে গেলে কি বাড়ে, অ্যাট্রাকশন বাড়ে, দূরে সরিয়ে নিয়ে গেলে অ্যাট্রাকশন বাড়ে। তাই কি হচ্ছে, এই এই রিপালশনের এই নিচের কার্ভটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে। যে এটা বোঝানোর জন্য যে দূরে নিয়ে গেলে তার কি হচ্ছে, এই ইন্টারঅ্যাটমিক এনার্জির এইটা এনার্জিটা বাড়তে থাকে। ওকে, সো এই জিনিসটা মনে রাখবা, এটা কিন্তু প্রশ্ন আসে যে কেন এই বাইন্ডিং এনার্জিটা এই স্পেসিং এ মিনিমাম, বিকজ দে ওয়ান্টস টু লিভ ইন এ ইকুইলিব্রিয়াম এনার্জি, তারা হচ্ছে সবচেয়ে নিম্ন শক্তি স্তরে, নিম্ন শক্তিতে থাকতে চায়,
তাই যখন তারা একটা ঠিক দূরত্ব মতো বজায় থাকে তখন তাদের ওই এনার্জির লেভেলটা হয় হচ্ছে মিনিমাম এনার্জি। ওকে, সো খেয়াল করে দেখো এখানে ভ্যালুস গুলো দেওয়া আছে, ইন্টারঅ্যাটমিক মানে প্রত্যেকটা বন্ডিং এর ক্ষেত্রে কতটুকু সেটা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের স্লোপ। আমাদের নেক্সট আর একটা গ্রাফ আছে। সো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে ওয়াই অক্ষে কি আছে? ফোর্স, এক্স অক্ষে অবভিয়াসলি ডিস্টেন্স। ওই জিনিসটাই যেটা আগে দেখানো হলো সেটা কি স্লোপ করে দেখানো হচ্ছে। এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে স্ট্রং বন্ডিং, আর যার স্লোপটা নিচু তার হচ্ছে উইক বন্ডিং। এখন খেয়াল করে দেখো, এটা ডিএফ বাই ডিএ মানে একটা ডিফারেন্সিয়েশন দেখা হয়েছে, তাই তো? মানে এ দ্বারা বোঝানো হয়েছে কি ডিস্টেন্স কিন্তু। ওকে, আর আমরা জানি যে ট্যান থিটা এটা নিতে হয়, স্লোপ হচ্ছে ট্যান থিটা। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং বন্ডিং যাদের, তাদের স্লোপটা কি খারাপ। এটা একটু তোমরা বাস্তব উদাহরণ চলে আসো। বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের ওই যে বান্দরবন এইসবের ক্ষেত্রে দেখবা যে রাস্তা অনেক খাড়া, একদম সোজা গাড়ি উঠতেই আছে এরকম, ঠিক আছে? তো যেসব ম্যাটেরিয়ালের এরকম খাড়া একটা হচ্ছে গিয়ে স্টিফনেস, তাদের কিন্তু কি বাইন্ডিং এনার্জি অনেক বেশি স্ট্রং। ঠিক আছে, তাদেরকে বেন্ড করতে হলে তোমাকে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কিন্তু খেয়াল করে দেখো পলিমার, এটা কি রাবার, এটা এরকম করলেই এটা হচ্ছে গিয়ে কি হয়ে যায়, নরম হয়ে যায়, একটা বেন্ড হয়ে যায়, একটা ডিফর্মেশন হয়ে যায়। ঠিক আছে, তো এটা থেকে অনেকগুলো প্রপার্টিজ কিন্তু আমরা বের করতে পারি, যে যাদের এই যে ঢালটা খাড়া তাদের বাইন্ডিং এনার্জি বেশি অবভিয়াসলি। তাদের দেখো এটা কি মডুলাস অফ ইলাস্টিসিটি না? তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি অনেক বেশি, ইল্ড স্ট্রেংথ অনেক বেশি, এদের মেল্টিং পয়েন্ট অনেক বেশি, এদেরকে বেন্ড করতে হলে অনেক বেশি ফোর্সের প্রয়োজন, এই স্টিফনেসটা অনেক বেশি। ঠিক আছে, তো একটা জিনিস তোমাকে, একটা কার্ভ তোমাকে অনেক বেশি ব্যাখ্যা কিন্তু দিতে পারে। নেক্সট আমাদের এই একটা গ্রাফি আছে, সেটা হচ্ছে এই যে ইন্টারঅ্যাটমিক এনার্জির সাথে এই যে এই একটু আগে কি দেখলাম, উইক বন্ডিং, আর একটা হচ্ছে স্ট্রং বন্ডিং, এটা দেখলাম না? সো উইক বন্ডিং আর স্ট্রং বন্ডিং, এটা থেকে আমরা দেখি যে উইক বন্ডিং এর ক্ষেত্রে আমাদের সেপারেশন আমরা যদি করতে চাই, এবং স্ট্রং বন্ডিং এর ক্ষেত্রে আমাদের সেপারেশন। ঠিক আছে, সো কার কতটুকু এনার্জি আমাদের এখানে প্রয়োজন একটু খেয়াল করে দেখো। আমরা এই যে স্ট্রং বন্ডিং এর ক্ষেত্রে এই লাইনটা, আর একটা হচ্ছে আমাদের এই লাইন, খেয়াল করে দেখো স্ট্রং বন্ডিং এর ক্ষেত্রে আমাদের এই যে এতটুকু এনার্জি, তাই তো? ইকুইলিব্রিয়াম স্পেস বিটুইন অ্যাটমস। ঠিক আছে, আর উইক বন্ডিং এর ক্ষেত্রে লাইন দুটো কোনটা হবে, আগে লাইন দুটো সিলেক্ট করে নিই। লাইনটা হচ্ছে উইক বন্ডিং এর ক্ষেত্রে এইটা, আর একটা হচ্ছে এই লাস্টেরটা, এই যে এই কার্ভটাকে কিন্তু যেখানে টাচ করছে সেইটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি যে আমরা যদি হিট দিই, আমরা সমপরিমাণ হিট দিলাম, খেয়াল করো কথাটা, সমপরিমাণ হিট দিলাম। সমপরিমাণ হিট দিলে সেপারেশন কার বেশি হবে কার কম হবে? খেয়াল করো এখানের এই মানে সেপারেশনের লাইন কতটুকু, এই দুটার জন্য এই যে এইটা, আর তার ঠিক নিচে এইটা, তাহলে এই এতটুকু, হ্যাঁ এতটুকু সেপারেশন হয়েছে, এই যে ডেল দ্বারা দেখাইছে। আর খেয়াল করে দেখো এইটার সেপারেশনে এটা কিন্তু বড়, তার মানে আমি যদি এখানে হিট দেই, হিট দিলে আমার লার্জার সেপারেশন হবে কোথায়, উইক বন্ডিং এ, এবং অল্প সেপারেশন হবে কোথায়, স্ট্রং উইক বন্ডিং। বন্ডিং। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে উইক বন্ডিং এর ক্ষেত্রে কি আমি যদি অল্প হিট দিই তাতেই দেখা যাবে এটা একদম নরম হয়ে এটাকে তুমি টেনে অনেক দূর লম্বা করে ফেলছো। কিন্তু স্ট্রং বন্ডিং এর ক্ষেত্রে কি হবে, অনেক বেশি হিট দেওয়া লাগবে যদি তুমি সেই সমপরিমাণ ডিফরমেশনটা আনতে চাও। আর যদি সমপরিমাণ হিট দাও তাহলে দেখা যাবে যে স্ট্রং বন্ডিং উইক বন্ডিং এর থেকে এর ডিফরমেশনটা অনেক কম হয়েছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের সামারিটা করে দেওয়া আছে এখানে, যে প্রতিটা থেকে আমরা কি পেলাম। আচ্ছা, এই লেকচারটা আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম দিকে কিন্তু একটু সহজ, তারপরে কিন্তু কঠিনের দিকে চলে আসবো। তো প্রথমে আমরা কি পড়েছিলাম, প্রথমে আমরা পড়লাম হচ্ছে কি অ্যাটমিক যে স্ট্রাকচার গুলো আমরা কিভাবে দেখতে পাই।
তারপরে কিভাবে পড়লাম? তারপরে পড়লাম হচ্ছে গিয়ে যে এটার বন্ডিং যে কি কি বন্ডিং আছে। তারপরে পড়লাম বন্ডিং প্রপার্টিস। তারপরে দেখলাম বাইন্ডিং এনার্জি আর কিছু টার্মের সাথে কিছু ফিগার্স। সো এখন আমি একটু কথা বলি তোমাদের এই লেকচার 1 এবং লেকচার 2 এর উপরে তোমাদের নেক্সট উইকটা পর্যন্ত ক্লাস হবে, তাই তো? জি